কোটিপতি শুনলেই আপনার মনে কি আসে? মানে বিশাল বাড়ি, বিলাসবহুল গাড়ি, হয়তো ডিজাইনার পোশাক। এটাই তো আমরা সাধারণত ভাবি। কিন্তু টমাস জে স্ট্যানলি আর উইলিয়াম ডি ড্যাঙ্কোর একটা খুব নামকরা বই আছে, দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর। ওই বইটার একটা সারাংশ বলছে, মানে এই ধারণাটা আসলে ঠিক না, বেশ ভুল। ঠিক তাই। এই বইটা আমাদের প্রচলিত ধারণাকে বেশ বড়সড় একটা মানে ঝাঁকুনি দেয়। হ্যাঁ। এর মূল ভিত্তি কিন্তু অনেক বছরের গবেষণা। লেখকরা আমেরিকার বহু কোটিপতির জীবনযাত্রা খুঁটিয়ে দেখেছেন আর দেখিয়েছেন যে বেশিরভাগ আসল কোটিপতি কিন্তু আমাদের আশেপাশেই থাকেন, অথচ আমরা হয়তো চিনতেই পারি না। বলেন কি, আমাদের আশেপাশে? হ্যাঁ, তারা এতটাই সাধারণ জীবনযাপন করেন। তো আজকের আলোচনায় আমরা এই যাকে বলে লুকানো কোটিপতিদের একটু চেনার চেষ্টা করব। তাদের চিন্তাভাবনা, তাদের অভ্যাস, সম্পদ তৈরির কৌশলগুলো বোঝার চেষ্টা করব। আমাদের আলোচনার ভিত্তি হল বইটির একটি বাংলা সারাংশ। দারুণ। তাহলে শুরুতেই প্রশ্ন আসে, যদি তারা ওই বিলাসবহুল জীবনযাপন না করেন, তাহলে কারাই কোটিপতি? দেখতে কেমন তারা? এখানেই তো আসল চমকটা। গবেষণা বলছে এরা আপনার আমার মতোই খুব সাধারণ পেশার মানুষ হতে পারেন। ধরুন শিক্ষক, ছোট বা মাঝারি ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, এমনকি সরকারি কর্মকর্তাও। আচ্ছা। তাদের জীবনযাত্রা এতটাই সাধারণ, এতটাই সাদামাটা যে তাদের দেখে বোঝার উপায় নেই তাদের আসল আর্থিক অবস্থাটা ঠিক কী। এমনও হতে পারে তিনি হয়তো 10 বছরেরও বেশি পুরনো একটা গাড়ি চালাচ্ছেন। ভাবা যায়? হ্যাঁ, বা ধরুন সাধারণ দোকান থেকে পোশাক কিনছেন আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতোই একটা সাধারণ বাড়িতে থাকছেন হয়তো। তার মানে বাইরে থেকে দেখে বিচার করার কোনো উপায় নেই বলতে গেলে। একদম। তাহলে তাদের আসল পরিচয়টা কোথায় লুকিয়ে আছে? তাদের আসল পরিচয়টা হলো তাদের নেটওয়ার্থ, মানে মোট সম্পদ, শুধু ব্যাংক ব্যালেন্স নয়। তাদের মোট বিনিয়োগ, সঞ্চয়, যদি ব্যবসা থাকে তার মূল্য, এই সব মিলিয়ে। ও আচ্ছা। তাদের দর্শনটাই হলো সম্পদ তৈরি করা, দেখানো নয়। এমনকি হতে পারে তাদের প্রতিবেশীরাও ভাবেন, আরে উনি তো আমাদের মতোই। কিন্তু আসলে পর্দার আড়ালে তাদের আর্থিক ভিতটা অনেক অনেক বেশি মজবুত। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তার মানে শুধু বেশি আয় করলেই কেউ কোটিপতি হয়ে যায় না। আমরা তো প্রায়ই ভাবি যার মাইনে যত বেশি সে তত ধনী। ঠিক, আর এটাই সম্ভবত সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। এই বইয়ের সারাংশটা খুব জোর দিয়ে এই পার্থক্যটা তুলে ধরেছে, আয় আর সম্পদ দুটো কিন্তু এক জিনিস নয়। হুম। বেশি আয় আপনাকে ধনী হওয়ার একটা সুযোগ দিতে পারে, অবশ্যই, কিন্তু ধনী বানানোর গ্যারান্টি দেয় না। ধনী আসলে তারাই যারা তাদের আয়ের একটা বড় অংশ মানে নিয়ম করে জমায় আর সেটাকে বিনিয়োগ করে সময়ের সাথে সাথে বাড়তে দেয়। একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে, তাই না? অবশ্যই, অবশ্যই। ধরুন একজন খুব নামকরা ডাক্তার, প্রচুর আয় করেন, কিন্তু তিনি যদি সেই আয়ের বেশিরভাগটাই খুব বিলাসবহুল জীবন কাটাতে খরচ করে ফেলেন, ধরুন দামি গাড়ি, ঘন ঘন বিদেশ ভ্রমণ, খুব দামি ক্লাবের মেম্বারশিপ, এই সবে, হ্যাঁ, এরকম তো হয়ই। তাহলে মাস শেষে দেখা যায় তার হাতে জমার ঘরে বিশেষ কিছুই থাকছে না। হয়তো ক্রেডিট কার্ডের বিল বা লোনের ইএমআই দিতেই হিমশিম খাচ্ছেন। ঠিক। অন্যদিকে ধরুন একজন সাধারণ স্কুলের টিচার বা একজন ছোটখাটো ব্যবসায়ী, যার আয় হয়তো ওই ডাক্তারের 10 ভাগের 1 ভাগ, কিন্তু তিনি যদি প্রতি মাসে নিয়ম করে আয়ের ধরুন 15-20% সরিয়ে রাখেন আর বুদ্ধি করে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করেন, যেমন ধরুন ভালো স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে বা হয়তো ছোট কোনো রিয়েল এস্টেটে, তাহলে দেখবেন 20-30 বছর পর হয়তো ওই টিচার বা ব্যবসায়ী আসল অর্থে কোটিপতি হয়ে উঠেছেন। আর সেই ডাক্তার? ডাক্তার হয়তো তখনও বেশ ভালো আয় করছেন, দারুণ জীবন কাটাচ্ছেন, কিন্তু তার সম্পদ সেভাবে বাড়েনি, জমার ঘরটা প্রায় ফাঁকাই। তার মানে আসল খেলাটা হচ্ছে আয়কে সম্পদে কনভার্ট করার দক্ষতায়। একদম। আর এর জন্য দরকার খরচের উপর নিয়ন্ত্রণ আর একটা লম্বা সময়ের প্ল্যান। এই কোটিপতিদের খরচের অভ্যাস নিয়ে সারাংশটা কি বলছে? তাদের খরচের মূল মন্ত্রটা হল সংযম আর খুব ভেবেচিন্তে খরচ করা। তারা প্রতিটা টাকা খরচ করার আগে ভাবেন, এটা কি সত্যিই দরকার নাকি এটা ছাড়া চলবে। হুম। তারা লোক দেখানো বা শুধু মুহূর্তের আনন্দের জন্য অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলেন। দামি ব্র্যান্ডের জিনিস বা লেটেস্ট মডেলের গ্যাজেট, এগুলোর মোহ তাদের সাধারণত কম থাকে। তারা বিশ্বাস করেন
আজকে যে ছোট ছোট খরচগুলো বাঁচানো যাচ্ছে সেটাই ভবিষ্যতে বড় সম্পদ তৈরি করবে। কিন্তু এই ধরনের সংযম এটা ধরে রাখা তো বেশ কঠিন কাজ, বিশেষ করে আজকাল চারিদিকে এত জিনিস কেনার প্রলোভন। হ্যাঁ, কঠিন তো বটেই। তারা কিভাবে এই আত্মনিয়ন্ত্রণ বা ডিসিপ্লিনটা বজায় রাখেন? এটা কি শুধু মনের জোরের ব্যাপার? শুধু মনের জোর নয়, এটা আসলে একটা অভ্যাসের ব্যাপার, একটা মানসিকতার ব্যাপারও। সারাংশ বলছে তারা সাধারণত একটা বাজেট তৈরি করেন এবং সেটা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করেন। এটা খুব জরুরি। বাজেট। হ্যাঁ, তারা নিজেদের জন্য আর্থিক লক্ষ্য বা ফিনান্সিয়াল গোল ঠিক করেন, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বর্তমানের কিছু ভোগবিলাস মানে কিছু শখ আহ্লাদ ত্যাগ করতেও তারা পিছপা হন না। এটা অনেকটা ম্যারাথন দৌড়ের মতো, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, যেখানে গতির চেয়েও জরুরি হলো লেগে থাকা, ধারাবাহিকতা। ঠিক ঠিক। এই শৃঙ্খলাটা তো আর একদিনে আসে না, এটা ধীরে ধীরে গড়ে তুলতে হয়। তাদের কাছে আর্থিক স্বাধীনতা পাওয়াটা মানে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করাটা লোক দেখানো সামাজিক স্ট্যাটাসের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে লম্বা সময়ের চিন্তা, এটাই তাদের আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে এই যে শৃঙ্খলা, সংযম, লম্বা সময়ের চিন্তা, এই সব মিলিয়েই তাদের আর্থিক সাফল্যের ভিকটা তৈরি হচ্ছে। ঠিক। আর এর সাথে অবশ্যই যোগ হচ্ছে সঞ্চয় আর বিনিয়োগের অভ্যাস। তারা ঠিক কি পরিমাণ সঞ্চয় করেন আর কোথায় বিনিয়োগ করেন সাধারণত? প্রি ট্যাক্স ইনকামের 15% থেকে 20% বা অনেক সময় তারও বেশি সঞ্চয় আর বিনিয়োগ করার চেষ্টা করেন। 15 থেকে 20%, বেশ অনেকটা। হ্যাঁ, আর বিনিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু ফটকা বা রাতারাতি বড়লোক হওয়ার রাস্তায় হাঁটেন না, শর্টকাটে বিশ্বাসী নন। তারা লম্বা সময়ের জন্য পরীক্ষিত পদ্ধতিতে বিশ্বাসী। যেমন ধরুন একটা ডাইভার্সিফাইড স্টক পোর্টফোলিও, মানে বিভিন্ন কোম্পানির শেয়ারে ভাগ করে লাগানো, অথবা ভালো মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা নিজেদের ব্যবসায় আবার টাকা ঢালা, এগুলো। আচ্ছা। মূল লক্ষ্য একটাই থাকে, তাদের অর্থ যেন বসে না থাকে, সময়ের সাথে সাথে যেন সেটা বাড়ে, মানে টাকা দিয়েই যাতে টাকা রোজগার করা যায়, যাকে বলে প্যাসিভ ইনকাম। আচ্ছা, এই যে সাধারণ জীবনযাপনের কথা আসছে বারবার, পুরনো গাড়ি চালানো, ডিসকাউন্ট স্টোর থেকে কেনাকাটা করা, এটা কি শুধুই টাকা বাঁচানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো ভাবনা বা দর্শনও আছে? দুটোই আছে। অবশ্যই টাকা বাঁচে, আর সেই টাকাটাই তো বিনিয়োগের জন্য পাওয়া যায়। কিন্তু এর পেছনে একটা গভীর দর্শনও কাজ করে। তারা মনে করেন অর্থ হল স্বাধীনতা আর নিরাপত্তার একটা হাতিয়ার, এটা দেখানোর জিনিস নয়। এটা গুরুত্বপূর্ণ কথা। বিলাসবহুল জীবনযাত্রা অনেক সময় একটা সামাজিক চাপ তৈরি করে ফেলে, জানেন তো? আরও বেশি খরচ করার প্রবণতা বাড়ায় আর শেষে ঋণের জালে জড়িয়ে ফেলতে পারে। সাধারণ জীবনযাপন তাদের এই বাড়তি চাপ থেকে মুক্ত রাখে আর তাদের আর্থিক লক্ষ্যের ওপর ফোকাসটা ধরে রাখতে সাহায্য করে। তাদের কাছে মানসিক শান্তি আর ভবিষ্যতের নিরাপত্তা, এইগুলো বর্তমানের লোক দেখানো চাকচিক্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। এই দর্শনটা তারা কি তাদের সন্তানদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন? কারণ আমরা তো প্রায় দেখি প্রথম প্রজন্ম হয়তো অনেক কষ্ট করে সম্পদ তৈরি করল, কিন্তু পরের প্রজন্ম সেটা ধরে রাখতে পারল না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর বইটির সারাংশেও এর ওপর বেশ জোর দেওয়া হয়েছে। বেশিরভাগ মিলিয়নিয়ার নেক্সট ডোর মানে এই সাধারণ কোটিপতিরা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই টাকার মূল্য শেখান। তারা শেখান যে টাকা সহজে আসে না, এর জন্য পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। ঠিক। তারা সন্তানদের খুব বেশি আর্থিক প্রাচুর্যের মধ্যে ভাসিয়ে না দিয়ে বরং আত্মনির্ভরশীল হতে উৎসাহ দেন। সঞ্চয় করা, বিনিয়োগ করা, বাজেট করা, এই বিষয়গুলো অল্প বয়স থেকেই শেখানোর চেষ্টা করেন। লক্ষ্য থাকে একটাই, সন্তানরা যেন শুধু বাবার বা মায়ের তৈরি করা সম্পদের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে, নিজেরাও যেন আর্থিকভাবে দায়িত্বশীল এবং উৎপাদনশীল নাগরিক হয়ে ওঠে। তারা চান তাদের সন্তানরা যেন ইকোনমিক আউটপেশেন্ট কেয়ার মানে বাবা মায়ের অর্থের ওপর নির্ভরশীলতা, এই অবস্থা থেকে মুক্ত থাকে। এই ইকোনমিক আউটপেশেন্ট কেয়ার শব্দটা বেশ মজার, কিন্তু এর মানেটা খুব গভীর। আচ্ছা, ঋণের ব্যাপারে তাদের অবস্থানটা কি? লোন বা ধার? আমরা তো এখন এমন একটা সময় বাস করি যেখানে ঋণ নেওয়াটা প্রায় ডাল ভাত হয়ে গেছে। বাড়ি, গাড়ি, ফোন, এমনকি ঘুরতে যাওয়ার জন্য লোন পাওয়া যায়। ঠিক, কিন্তু এই বইয়ে যে কোটিপতিদের কথা বলা হয়েছে তারা ঋণকে দেখেন একেবারে অন্য চোখে। তারা মনে করেন অপ্রয়োজনীয় ঋণ, বিশেষ করে কনজিউমার লোন মানে ধরুন
টিভি, ফ্রিজ বা ফোন কেনার জন্য যে লোন বা ক্রেডিট কার্ডের ঋণ, এগুলো আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা। কেন? কারণ এগুলোর সুদের হার সাধারণত খুব বেশি থাকে। এর ফলে সম্পদ জমার যে গতি, সেটা শুধু কমেই যায় না, অনেক সময় উল্টো দিকে ঢেলে দেয়। মানে জমা তো দূরের কথা, ঋণের বোঝা বাড়তে থাকে। তাই তারা যতটা সম্ভব ঋণ এড়িয়ে চলেন। একেবারেই নেন না। ব্যবসার প্রয়োজনে বা বাড়ি কেনার জন্য হয়তো তারা খুব ভেবেচিন্তে ঋণ নেন, কিন্তু সেটাও খুব হিসেব করে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা শোধ করার পরিকল্পনা নিয়েই নেন। কিন্তু বিলাসবহুল জীবন কাটানোর জন্য বা শখ মেটানোর জন্য ঋণ নেওয়া, এটা তাদের কাছে প্রায় অকল্পনীয়। ঋণমুক্ত জীবন কাটানোটা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। তার মানে তাদের পুরো আর্থিক জীবনটাই একটা লম্বা সময়ের পরিকল্পনার ছকে বাঁধা। আয় করা, খরচে লাগাম টানা, জমানো, সেই জমানো টাকা বিনিয়োগ করা, অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলা আর পরের প্রজন্মকেও সেই পথে তৈরি করা। একদম। এটা একটা পুরো প্যাকেজ বলতে পারেন, একটা সামগ্রিক প্রক্রিয়া। কোনো একটা অভ্যেস একা যথেষ্ট নয়। এই সবগুলো বিষয় যখন একসাথে কাজ করে বছরের পর বছর ধরে, তখনই ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সম্পদ তৈরি হতে থাকে। তাদের এই সাফল্যটা কিন্তু কোনো ম্যাজিক বা হঠাৎ পাওয়া লটারি নয়। এটা হলো বছরের পর বছর ধরে সচেতনভাবে নেওয়া ছোট ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তের যোগফল। তারা ভবিষ্যতের জন্য বাঁচেন, শুধু আজকের দিনের জন্য নয়। তাহলে সব মিলিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা ধনী হওয়া বা ধন সম্পদের যে প্রচলিত ধারণা, সেটাকে সত্যি একটু অন্যভাবে দেখতে পারি। ধনী হওয়া মানে আসলে কি? বইটির মূল বার্তা এটাই। ধনী হওয়া মানে কিন্তু শুধু অনেক টাকা রোজগার করা বা খুব শান-শওকতের জীবন কাটানো নয়। আসল ধনী হওয়া মানে হল আর্থিক স্বাধীনতা অর্জন করা, ফিন্যান্সিয়াল ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম। হ্যাঁ, এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হচ্ছে না, বরং আপনার জমানো বা বিনিয়োগ করা অর্থই আপনার জন্য কাজ করছে আর আপনার জীবনযাত্রার খরচটা জুগিয়ে দিচ্ছে। যখন আপনি আর জীবিকা নির্বাহের জন্য কোনো একটা নির্দিষ্ট চাকরি বা ব্যবসার উপর পুরোপুরি নির্ভরশীল নন, সেটাই হলো আসল আর্থিক মুক্তি। চমৎকার। আজকের এই আলোচনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো। একেবারে অন্যরকম একটা দৃষ্টিকোণ পেলাম আমরা। যদি সংক্ষেপে মূল শিক্ষাগুলো আরেকবার একটু মনে করিয়ে দেওয়া যায়। অবশ্যই। প্রথমত, কোটিপতি মানেই লোক দেখানো জীবন নয়। বেশিরভাগই খুব সাধারণ জীবনযাপন করেন। ঠিক। ওটা এর জন্য জরুরি হল আয়ের একটা বড় অংশ নিয়ম করে জমানো আর সেটা বিনিয়োগ করা। হুম। তৃতীয়ত, খরচের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলা দরকার। বাজেট করা আর অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া। হ্যাঁ, এটা খুব জরুরি। চতুর্থত, লম্বা সময়ের জন্য বিনিয়োগে মনোযোগ দিতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দিতে হবে। আর সেই সাথে সন্তানদের ছোট থেকেই টাকার মূল্য বোঝানো, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা। একদম। আর ঋণ, বিশেষ করে ভোগ্যপণ্যের জন্য নেওয়া কর্জ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। টাকাটা দেখানোর জন্য নয়, বরং নিরাপত্তা আর স্বাধীনতার জন্য এই মানসিকতাটা তৈরি করতে হবে। ঠিক। আর সবচেয়ে বড় কথা, এই পুরো যাত্রায় ডিসিপ্লিন এবং একটা লম্বা সময়ের প্ল্যানিং হলো আসল চাবিকাঠি। একদম। দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর বইটা এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষও, মানে আপনি বা আমরাও সঠিক অভ্যাস, শৃঙ্খলা আর ঠিকঠাক অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে কোটিপতি হতে পারি। এটা কোনো ভাগ্যের খেলা নয়, বরং সচেতন চেষ্টার ফল। আর ভালো খবর হলো, এই পথটা কিন্তু সবার জন্যই খোলা, যে কেউ চেষ্টা করতে পারে। সত্যি, আজকের আলোচনাটা শুধু তথ্যই দিল না, বেশ খানিকটা অনুপ্রেরণাও দিল। শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বইটা তো বলছে সাধারণ অভ্যাস আর শৃঙ্খলা দিয়ে আর্থিক স্বাধীনতার পথে হাঁটা সম্ভব। তাহলে একটু ভেবে দেখুন তো, আমাদের প্রতিদিনের ছোট ছোট আর্থিক সিদ্ধান্তগুলো, যেমন ধরুন একটা অপ্রয়োজনীয় জিনিস কেনার লোভ সামলানো বা মাসের শেষে অল্প কিছু টাকা হলেও সেটা ঠিক জায়গায় বিনিয়োগ করা, এগুলো কি শুধু ছোটখাটো ঘটনা, নাকি আমাদের অজান্তেই এগুলো আমাদের নিজেদের এবং আমাদের পরের প্রজন্মের ভবিষ্যতের ছবিটা একটু একটু করে বদলে দিচ্ছে? আমরা কি শুধু আজকের দিনটা পার করার জন্য বাঁচছি, নাকি সচেতনভাবে লম্বা সময়ের আর্থিক স্বাধীনতার দিকে এক পাও হলেও এগোচ্ছি? ভাবার মতো বিষয়, তাই না?